হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে দশম শ্রেণীর ইতিহাসের চতুর্থ অধ্যায় থেকে 1857 সালের যে মহাবিদ্রোহ রয়েছে সেই মহাবিদ্রোহের পেছনে বিভিন্ন কারণগুলি লক্ষ্য করা যায় এবং সেখান থেকেই যে বিভিন্ন রাজনৈতিক কারণগুলি রয়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, প্রথমেই দেখো যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সত্য বিলোপ নীতি এবং রাজ্য গ্রাস। এখানে বলেছে লর্ড ডালহৌসির নীতি কোনো দেশীয় রাজা, মানে এখানে বলেছে কোনো দেশীয় রাজার প্রাকৃতিক বা নিজস্ব কোনো পুত্র সন্তান না থাকলে তার রাজ্য কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত কিন্তু হতো। দেখো এই যে 1857 সালের যে মহাবিদ্রোহটা রয়েছে, এই মহাবিদ্রোহটা কিন্তু যে হঠাৎ করে সংগঠিত হওয়া কিন্তু কোনো একটা বিদ্রোহ কিন্তু নয়। দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষের মধ্যে যে অসন্তোষের সৃষ্টি হয়েছিল, তারা বিভিন্ন শোষণের শিকার হয়েছিল, ঠিক আছে, তার সাথে সাথে তাদের উপরে বিভিন্ন যে অত্যাচারগুলো করা হতো সেগুলোর একটা বলা যায় যে ক্ষোভের কিন্তু বহিঃপ্রকাশ ঘটেছিল এই বিদ্রোহের মাধ্যমে। তাহলে সুতরাং এই বিদ্রোহটা কিন্তু কোনো যে হঠাৎ করে সংগঠিত হওয়া কিন্তু কোনো বিদ্রোহ ছিল না। এর আগেও কিন্তু বিভিন্ন ছোট ছোট বা খানিকটা বিভিন্ন বিদ্রোহগুলো কিন্তু হয়েছিল, ঠিক আছে। পরবর্তীতে কিন্তু এই মহাবিদ্রোহ যেটা রয়েছে 1857 সালের, এখানে কিন্তু সমস্ত যে মানুষের যে দীর্ঘদিনের যে জমতে থাকা একটা ক্ষোভ, সেটার কিন্তু এখানে সেই ক্ষোভটা কিন্তু তারা সৃষ্টি করেছিল। তাহলে এই যে একটা মহাবিদ্রোহ হলো 1857 সালে, একটা বিদ্রোহ হলো, তাহলে এই বিদ্রোহের পেছনেও নিশ্চয়ই কোনো একটা কারণ ছিল না, একাধিক কারণ লক্ষ্য করা গিয়েছিল। তো ঠিক তেমনই ভাবে বিভিন্ন কারণ ছিল, যেমন কিছু রাজনৈতিক কারণ ছিল, কিছু অর্থনৈতিক কারণ ছিল, কিছু সামাজিক কারণ ছিল, তার সাথে সাথে ধর্মীয় কারণও কিন্তু ছিল। এবার দেখো রাজনৈতিক কারণের মধ্যে যেটা বলছে, এই সময় কি ছিল, দেশীয় রাজার প্রাকৃতিক বা নিজস্ব কোনো পুত্র সন্তান না থাকলে তারা কি তার যে রাজ্য সেটা কিন্তু সরাসরি কি হতো, ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত কিন্তু সেটা হয়ে যেত, ঠিক আছে। তারপরে দেখো রয়েছে দত্তক পুত্র অগ্রহণযোগ্য, অর্থাৎ ভারতীয় প্রথা অনুযায়ী কি হতো, দত্তক নেওয়া পুত্রকে উত্তরাধিকারী হিসেবে কিন্তু মেনে নিতে অস্বীকার করে ইংরেজ সরকার, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কি হলো, লর্ড ডালহৌসির নীতির কথা আমরা দেখতে পেলাম, তারপরে দত্তক পুত্র গ্রহণের ক্ষেত্রে অগ্রহণযোগ্য দেখতে পেলাম, তারপরে ক্ষতিগ্রস্ত রাজ্যসমূহ, অর্থাৎ এই নীতি প্রয়োগ করে সাতারা, সম্বলপুর, ঝাঁসি, নাগপুর, উদয়পুর জোরপূর্বক কিন্তু দখল করে নেওয়া হয়েছিল। তারপর রয়েছে দেখো শাসকদের ক্ষোভ, অর্থাৎ ঝাঁসির রানী লক্ষ্মীবাই সহ বহু দেশীয় শাসক তাদের রাজ্য হারিয়ে কিন্তু ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের কিন্তু পথটা বেছে নিয়েছিল। তাহলে এখানে ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের কথা প্রথমত বলা হচ্ছে এবং তাকে সহ কি হচ্ছে, বহু যে দেশীয় শাসকরা রয়েছে তাদের রাজ্যটা যেহেতু হারিয়ে কি হচ্ছে, ইংরেজদের বিরুদ্ধে কিন্তু সশস্ত্র প্রতিরোধের পথ কিন্তু তারা বেছে নিয়েছিল। তারপরে দেখো রয়েছে অযোধ্যা দখল এবং ক্ষোভ। এখানে বলেছে যে কুশাসনের মিথ্যা অজুহাত। 1865 সালে লর্ড ডালহৌসি নবাব ওয়াজিদ আলী শাহকে অপশাসনের অভিযোগে অভিযুক্ত করে কিন্তু অযোধ্যাটা দখল করে নিয়েছিল। তারপরে রয়েছে দেখো সেনাবাহিনীতে তীব্র অসন্তোষ, অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের যে সেনা দলের বেশিরভাগই সিপাহী ছিলেন অযোধ্যার কৃষক পরিবারের সন্তান। নবাবের অপমানে কিন্তু তারা প্রচুর পরিমাণে কিন্তু ক্ষুব্ধ হয়ে উঠেছিল, ঠিক আছে। তাহলে কি হলো, সেনাবাহিনীদের মধ্যে একটা কিন্তু অসন্তোষের সৃষ্টি হয়েছিল, ঠিক আছে। তারপরে দেখো রয়েছে যে সামাজিক এবং অর্থনৈতিক ধাক্কা। নবাবের দরবার বিলুপ্ত হওয়ায় রাজার যে আর কি হাজার হাজার যে রাজকর্মচারীরা, কবি ও সৈনিক রাতারাতি কর্মহীন এবং কিন্তু জীবিকাহীন হয়ে পড়েছিল, যেহেতু নবাবের যে দরবার সেটা বিলুপ্ত হয়ে পড়েছিল। এবার যখন নবাবের দরবারটাই বিলুপ্ত হয়ে গিয়েছিল, তারপরে কি হবে, বিভিন্ন যে রাজকর্মচারীরা রয়েছেন, বিভিন্ন সৈনিকরা, সেনাপতিরা, তারা কি কর্মহীন এবং জীবিকাহীন কিন্তু হয়ে পড়েছিলেন। তাহলে দীর্ঘদিনের জমতে থাকা তাদের মধ্যে বিভিন্ন অসন্তোষ, বিভিন্ন ক্ষোভের কিন্তু সৃষ্টি হয়েছিল। তারপর রয়েছে দেখো যে বিভিন্ন ভাতা বন্ধ এবং পদমর্যাদা লোপ। এখানে বলেছে নানা সাহেবের ভাতা বন্ধ, অর্থাৎ পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের মৃত্যুর পর তার দত্তক পুত্র নানা সাহেবের বাৎসরিক পেনশন ইংরেজ সরকার কিন্তু বন্ধ করে দিয়েছিল, যার ফলে কি হলো, কোম্পানি কিন্তু যে পরম শত্রুতে আর কি পরিণত হলো, তিনি কিন্তু কোম্পানির পরম শত্রুতে পরিণত হয়েছিলেন। মুঘল সম্রাটের অপমান। বৃদ্ধ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে লালকেল্লা ত্যাগের নির্দেশ দেওয়া হয়। লর্ড ক্যানিং ঘোষণা করেন যে তার মৃত্যুর পর সম্রাট উপাধিটা বিলুপ্ত করা হবে, ঠিক আছে। তাহলে এই যে মুঘল সম্রাটের এইভাবে যে অপমান করা হলো। তারপর রয়েছে উত্তরাধি ও পদমর্যাদা লোপ।
এখানে বলেছে তাঞ্জোর ও কর্ণাটকের রাজ পরিবারের নবাব ও রাজাদের ঐতিহাসিক উপাধি পেনশন কেড়ে চরম সামাজিক ও রাজনৈতিক অপমান কিন্তু করা হয়ে থাকে। তাহলে বিভিন্ন রাজনৈতিক কারণের উপর ভিত্তি করে কিন্তু এই বিদ্রোহটা সংগঠিত হলো। এবার দেখো শেষেই যে বিষয়টা বলা যায়, রাজন্যবর্গ ও জনগণের ঐক্য, রাজ্যগ্রাস, তার সাথে সাথে রয়েছে পেনশন বন্ধ, অপমানের কারণে দেশীয় রাজা, জমিদার, সাধারণ প্রজা ইংরেজ শাসনের বিরুদ্ধে কিন্তু একজোট হয়েছিলেন। মহাবিদ্রোহের রাজনৈতিক এবার ভিত্তি ছিল, অর্থাৎ এই 1857 এর যে বিদ্রোহ ছিল এটা শুধুমাত্র কিন্তু সামরিক কারণের ক্ষেত্রে কিন্তু ঘটেনি। ব্রিটিশদের বিভিন্ন সাম্রাজ্যবাদী নীতি ছিল এই গণবিদ্রোহের কিন্তু একটা প্রধান এবং যে রাজনৈতিক কিন্তু ভিত্তি। ঠিক আছে, তাহলে মহাবিদ্রোহ সংগঠিত হওয়ার পেছনে যে বিভিন্ন রাজনৈতিক কারণগুলি ছিল সেটা নিয়ে কিন্তু মূলত আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়বে এবং তার সাথে সাথে নোটস নেবে, তারা আমাদের সেন্টারের দুটো হেল্পলাইন নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারো। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।